যারা 47তম বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন এবং আগামী দিনে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখছেন এবং এর সাথে সাথে যারা নবম এবং দশম গ্রেডের চাকরির স্বপ্ন দেখছেন, আমাদের এই ভিডিওটি মূলত তাদের জন্যই। আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিন্যাস সমাবেশ থেকে যেভাবে 1 থেকে 2 মার্কস নিশ্চিত করবেন। বিন্যাস সমাবেশ বোধ করি যারা বিজ্ঞানের স্টুডেন্ট তাদের জন্য একটু সমস্যা হয়ে দাঁড়ায়, আর যারা বিজ্ঞানের স্টুডেন্ট না তাদের জন্য তো সমস্যাই। কিন্তু আসলে কি বিন্যাস সমাবেশের ভিতরে এত সমস্যা আছে? একদম সত্যি করে বলছি, এ যাবৎকালে 35তম বিসিএস থেকে গত 46তম বিসিএস, 35তম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে বিন্যাস সমাবেশ এবং এর সাথে প্রবাবিলিটি, অর্থাৎ একসাথে যদি আমরা পারমিটেশন কম্বিনেশন এবং প্রবাবিলিটির কথা যদি বলি যে 1 মার্কস 2 মার্কস বা 3 মার্কসে এসেছে, কোনোগুলোই 1 লাইন বা 2 লাইনের বেশি করার মতো ম্যাথ ছিল না। বিশ্বাস হতে চাচ্ছে না, ঠিক আছে, আজকে আমরা সেটাই দেখব যে আসলেই পারমিটেশন কম্বিনেশন এবং প্রবাবিলিটি এত সহজ কি না। তো বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি ওসমান, নন ক্যাডার 36তম বিসিএস। আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। তো আমরা আলোচনার যেইখানে ছিলাম সেই আলোচনাটা যাওয়ার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করবো, যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, যদি আমাদের চ্যানেল থেকে আপনারা উপকৃত হন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এবং এর পাশাপাশি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো যেই কথাটাতে আমরা ছিলাম, আজকে আমরা আগে কাজ করব, তারপরে কথা বলবো এবং আমরা দেখার চেষ্টা করব যে পারমিটেশন কম্বিনেশন, চাকরির জন্য যে পারমিটেশন কম্বিনেশনগুলো প্রিলিমিনারিতে আসে সেগুলো কি আসলেই এতটা কঠিন, সেগুলোকে কি আসলেই এতটা ভয় পেতে হবে? আচ্ছা চলুন আমরা একটা ফিল্ড টেস্ট করে আসি। ফিল্ড টেস্টের একদম ভেরি ফার্স্ট আমরা যে ম্যাথটা করব সেই ম্যাথটা হচ্ছে আমাদের একটি 45তম বিসিএস এর একটি ম্যাথ। তো আসুন, এইখানে আমাদেরকে বলেছে 0, 1, 2, 3, 4 এই অঙ্কগুলি দ্বারা কতগুলো 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে। আমি জাস্ট সিম্পলি করে ফেলি। আমি এটা হচ্ছে আমাদের আসবে ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস ফ্যাক্টোরিয়াল 4, তাহলে আমাদের এখানে আসবে 120 আর এখানে আসবে 24, দ্যাট মিনস আমাদের আসবে 96। মূলত এই ম্যাথটি যারা পারেন তাদের জন্য এই ম্যাথটি করার দরকার পড়ে না, আমরা বহুকে করে ফেলতে পারি। এখন বিষয়টা হলো যে আপনারা বলতে পারেন আপনি তো খুব সহজে করে ফেলছেন, আপনি পারেন বেদে, আমরা কি করব? এবার দেখেন আপনারা করতে পারেন কিনা। এই ম্যাথটা এই 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 যে ম্যাথটাতে করার সময় আমি যেটুকু আপনাদেরকে শিখাবো ওটুকু দিয়েই আপনারা 46 বিসিএস এ যে ম্যাথটা এসেছে পারমিটেশন থেকে সেই ম্যাথটা আপনারা করবেন এবং কোনো কিছু জানার দরকার নেই। এর আগে কোনোদিন আপনারা পারমিটেশন করেন নাই, করার দরকারও নেই। দেখেন পারেন কিনা আপনারা। তো আসেন, এইখানে আমাদেরকে যেটা বলেছে আমাদের মোট অঙ্ক আছে কয়টি? মোট অঙ্ক আছে 1, 2, 3, 4, 5। তাহলে এই 5টি অঙ্ককে আমরা সাজাতে পারো ফ্যাক্টরিয়াল 5 উপায়ে। সাজানোর উপায় ফ্যাক্টরিয়াল 5 উপায়। এখন দেখেন, তাহলে আমরা এটা পাবো ফ্যাক্টরিয়াল 5 এর মান হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, দ্যাট মিনস কত? 120। ফ্যাক্টরিয়াল কাকে বলে, ফ্যাক্টরিয়াল কি এইটা নিয়েও আমাদের দরকার, মানে এইটাও যদি না জেনে থাকেন আগে কোনো সমস্যা নেই। ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে যত থেকে শুরু করবেন আপনি ঠিক ওইখান থেকে এক কম কম করে গুণ 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 করতে করতে যাবেন। অর্থাৎ আমি এখানে ফ্যাক্টরিয়াল 5 বলছি, তাহলে ফ্যাক্টরিয়াল 5 এর পরে 4, 4 এর পরে 3, 3 এর পরে 2, তারপরে 1। এখন বিষয়টা হচ্ছে কি, দেখেন আপনাকে 5 অঙ্কের সংখ্যা অর্থপূর্ণ সংখ্যা বলছে না? তো দেখেন আমি 1 প্রথমে যদি রেখে আমি যদি 0, 2, 3, 4 এইটা যদি লিখি, তাহলে দেখেন এটা আমাদের কিন্তু 5 অঙ্কের একটা অর্থপূর্ণ সংখ্যা হয়। কিন্তু আমি যদি শুরুতে 0 রাখি, তাহলে আমার যদি এরপরে যদি আমি ধরেন 4 রাখলাম, 3 রাখলাম, 1 রাখলাম, 2 রাখলাম, তাহলে এই সংখ্যাটি যদিও 5 অঙ্কের, কিন্তু যেহেতু শূন্যের এখানে নিজস্ব মান নেই, যার কারণে এই অঙ্কটি হয়ে গেছে 4 অঙ্কের। তাহলে এই শূন্যকে প্রথম স্থানে রেখে এই বাকি 4টি অঙ্কের বিন্যাস কত? ফ্যাক্টরিয়াল 4। তাই ফ্যাক্টরিয়াল 4 এর মান বের করুন আপনারা ওই একই রকম ভাবে, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে আমাদের মান আসলো কত? 24। তাহলে আমার টোটাল 120টা সংখ্যা, এই 120টা সংখ্যার মধ্যে 24টি সংখ্যা শুরুতে আছে শূন্য, যেই সংখ্যাগুলো সার্থক 5 অঙ্কের সংখ্যা হবে না। বিয়োগ দিয়ে দেন, বিয়োগ দিয়ে দিলে আসবে কত? 96। তাহলে বুঝতে পারতেছেন আমি যেটা বলছি যে আমাদের কোনো কিছু করার দরকার নেই এবং এর আগে কোনোদিনও যদি আপনি বিন্যাস না করে থাকেন তারপরে আপনি বিন্যাস করতে পারবেন। এবং আমি যেটা বলছিলাম, এইখানে যতগুলো ম্যাথ এ যাবৎকালে এসেছে খুব সম্ভবত একবার থিসিস শব্দটা দিয়ে এসেছিল, এছাড়া বাকি সব জায়গাতে প্রিলিমিনারিতে এই ম্যাথগুলো 1 লাইনের এবং বেশিরভাগ সময় সেই ম্যাথগুলোকে করতে হয় না, মুখে মুখে করতে পারি আমরা। তো
এবার আসুন পরের ম্যাটটিতে আসেন। এটা হচ্ছে 46 বিসিএস এর সর্বশেষ বিসিএসটা হলো সে 46 বিসিএস এর, বলছে কনিক। আমরা একটু লিখে নেই CONIC কনিক। এখানে বর্ণ আছে 1 2 3 4 5, 5টি বর্ণ আছে। 5টি বর্ণকে সাজাতে পারবো আমরা ফ্যাক্টরিয়াল 5 উপায়ে। আর এর ভিতরে যে সি আছে দুইটা, এর জন্য আমরা লিখবো বাই ফ্যাক্টরিয়াল 2। তাহলে ফ্যাক্টরিয়াল 5 এর মান কত একটু আগে আমরা শিখিয়ে এসেছিলাম, 5 × 4 × 3 × 2 × 1 ভাগ নিচে 2 × 1, দ্যাট মিনস আমাদের 120 ভাগ 2, দ্যাট মিনস আমাদের জন্য 60। জাস্ট ভাই বিশ্বাস করেন, যাদের এটা পারা আছে তাদের কয়েক সেকেন্ড সময় লাগে। আমি তো শুরুতে বলছিলাম যে 2-3 লাইন, মানে 1 লাইন বা 2 লাইনে অঙ্ক শেষ হয়ে যাবে। 1 লাইন বা 2 লাইন করার মতো অঙ্ক নেই। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে একটা ফোবিয়া। কারণ পারমিটেশন কম্বিনেশন আমরা যারা পড়াই, এবং এই ফোবিয়াটার জন্য আমরাই দায়ী। কারণ বাংলাদেশে সাধারণত ইন্টারমিডিয়েট পর্যায় থেকে পারমিটেশন কম্বিনেশন পড়ানো হয়। তো পারমিটেশন কম্বিনেশন যারা পড়ান, যে গণিতের প্রতি যে একটা ভালোবাসা বা গণিতের যে আভ্যন্তরীণ যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাই মানে অনুভব করা যায় না, বা গণিতের সেই সৌন্দর্যটাই টের পাওয়া যায় না। তো যার কারণে যারা ইভেন দো ম্যাথমেটিক্সের স্টুডেন্ট, পিওর ম্যাথমেটিক্সের স্টুডেন্ট যারা, তাদেরও এখানে একটা ভীতি কাজ করে, অকারণ একটা ভীতি। এবং এই ভীতির সত্যিকার অর্থে কোনো কারণ নেই। আপনাদের আমি তো বলছি যে 1 লাইন 2 লাইনের বেশি নেই। এবার আমি বলবো যে শুধু আমার গুনতে পারলেই হবে। জীবনে যে কোনোদিন আগে কম্বিনেটরিক্স পারমিটেশন কম্বিনেশন না করছে, সেইটা সেরকম লোক হলো আমি আজকে এই ক্লাসের পর তিনি পারমিটেশন কম্বিনেশন করতে পারবেন। সরি, কম্বিনেশন আমরা পরে একটা ক্লাসে আলোচনা করবো, পারমিটেশনটা করতে পারবেন। তার কোনো কিছু জানার দরকার নেই, কোনো কিছু শেখার দরকার নেই, শুধু গুনতে পারলে হবে আর অক্ষর চিনতে পারলে হবে, মানে সংখ্যা চিনতে পারলে হবে। আসেন আমরা সেই চ্যালেঞ্জটা নিয়েই সামনে আগাই। দেখেন আসেন, শাহবাগ থেকে ফার্মগেট যাওয়ার 3টি ভিন্ন ভিন্ন রাস্তা আছে, আবার ফার্মগেট থেকে বনানী যাওয়ার 4টি ভিন্ন ভিন্ন রাস্তা আছে। শাহবাগ থেকে ফার্মগেট হয়ে বনানী যাওয়ার কয়টি ভিন্ন ভিন্ন রাস্তা আছে? তো এখন এইখানে আমাদের আজকে আমরা সংজ্ঞা পড়বো না, যেহেতু পরীক্ষার সংজ্ঞা আসে না। আজকে আমরা অঙ্ক করব, সেই অঙ্ক থেকে আমরা সংজ্ঞা বের করব। দেখুন আমরা অঙ্ক থেকে সংজ্ঞা বের করতে পারি কিনা। এই হচ্ছে আমাদের শাহবাগ, এই হচ্ছে আমাদের ফার্মগেট, এই হচ্ছে আমাদের বনানী। তো শাহবাগ থেকে আমার এই ফার্মগেট যাওয়ার রাস্তা হচ্ছে 3টি রাস্তা, আবার ফার্মগেট থেকে বনানী যাওয়ার রাস্তা হচ্ছে 4টি রাস্তা। এবার আসেন, আপনি যদি শাহবাগ থেকে ফার্মগেট 1 নম্বর পথে যান, তাহলে ফার্মগেট থেকে বনানী যাওয়ার জন্য আপনার পথ থাকবে 4টি। অনুরূপভাবে 2 নং পথে আপনি শাহবাগ থেকে যদি ফার্মগেট যান, ফার্মগেট থেকে বনানীতে যাওয়ার পথ থাকবে 4টি। অনুরূপভাবে যদি আপনি 3 নম্বর পথে শাহবাগ থেকে ফার্মগেট যান, তাহলে ফার্মগেট থেকে বনানী যাওয়ার পথ থাকবে 4টি। তাহলে মোট পথ কয়টি হবে? মোট উপায় হবে 12টি। এই যে এই মাত্র আমরা যেটা করলাম, সেটাকেই বলা হচ্ছে গণনার যোজন বিধি। যোজন বিধির সংজ্ঞা যদি দেই, মাথার উপর দিয়ে যাবে, শুধু আপনাদের না, আমারও মাথার উপর দিয়ে যায়। যোজন বিধি কি? যোজন বিধি হচ্ছে মোট সম্ভাবনা হবে পৃথক পৃথক সম্ভাবনাগুলোর যোগফল বা সমষ্টির সমান। বুঝতে পারছেন বা পারেন না? ওইটা না বোঝেন, শুধু এইটা বোঝেন যে আমার এইখান থেকে 1 নম্বর পথে গিয়ে ফার্মগেট থেকে বনানীতে যাওয়ার উপায় থাকবে 1 2 3 4। অনুরূপভাবে 2 নং পথের জন্য 1 2 3 4। অনুরূপভাবে 3 নম্বর পথের জন্য 1 2 3 4। তাহলে মোট উপায় এটা আমাদের। আচ্ছা, আমরা এইটা একটু শিখলাম। এবার আসেন আমরা একটু গণনার গুণন বিধিটা শিখব, গুণন বিধিটা বের করব। গণনার গুণন বিধিটা কি? গণনার গুণন বিধি, আচ্ছা শুনতে একটু কঠিন কঠিন শোনাচ্ছে, মাথার উপর দিয়ে চলে যেতে চাইতেছে। আচ্ছা একটু সাহস করেন, দেখেন মাথার উপর দিয়ে যাবে না। ফার্মগেট, এই হলো আমার বনানী। আচ্ছা দেখেন, শাহবাগ থেকে ফার্মগেট যাওয়ার উপায় হচ্ছে 3টা, ফার্মগেট থেকে বনানী যাওয়ার উপায় হচ্ছে 3টা। তাহলে মোট উপায় আগেরবার আমরা যোগ করছি, এবার আমরা করে দেব গুণ। এটাকেই বলা হয় গণনার গুণন বিধি। অর্থাৎ মোট উপায় হবে পৃথক পৃথক উপায়ের গুণফলের সমান। এটাকেই বলা হয় গণনার গুণন বিধি। তাহলে দেখুন, আমরা কিন্তু গণনার গুণন বিধি, গণনার যোজন বিধি দুইটাই শিখে ফেলেছি। আমরা আসি দেখি কতটুকু শিখছি। আমরা পরের ম্যাটটাতে যাই। এটা এখন আপনারা নিজেরা করেন। এখন এখানে যেটা বলছে আমাদেরকে যে কালামের বাড়ি থেকে ডাকঘরে যাওয়ার 5টি পথ আছে, সে কতভাবে বাড়ি থেকে ডাকঘরে গিয়ে আবার ফিরে আসতে পারবে। এই হচ্ছে কালামের বাড়ি
আর এই হচ্ছে আমাদের ডাকঘর, আমরা একটা পোস্ট বক্স এঁকে দিলাম, হয় না? আচ্ছা ধরে নেন পোস্ট বক্স। তো এইখান থেকে কালামের বাড়ি থেকে পোস্ট বক্সে যাওয়ার উপায় হচ্ছে 5টা, আবার কালাম আসার উপায় হচ্ছে 5টা। তাহলে মোট উপায় কত হবে? গিয়ে আসার মোট উপায় হবে কত? আমরা যদি গুণন বিধি অনুসারে করি, যাওয়ার উপায় 5টা, আসার উপায় 5টা, তাহলে মোট উপায় কত হবে? মোট উপায় হবে 25টি। আশা করি বুঝতে পারছেন। তাহলে দেখেন এখন পর্যন্ত কিন্তু আমরা বলছিলাম শুধু গুনতে পারলেই হবে, আর অঙ্ক এক লাইনের বেশি নাই। দেখেন পরেরটাতে আসেন, একটি শ্রেণীকক্ষে 3টি দরজা আছে, কতভাবে একজন শিক্ষক এক দরজা দিয়ে ঢুকে অন্য দরজা দিয়ে বেরোতে পারবেন? এটাকে আমি একদম সিম্পল ভাবে করিয়ে দেব। আচ্ছা, তার ঢোকার উপায় কয়টি? ঢোকার উপায় হচ্ছে 3টি। আচ্ছা, বের হওয়ার উপায়? বের হওয়ার উপায় কয়টি? দেখেন তার, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, তার ঢোকার উপায় হচ্ছে 3টি। তার ঢোকার উপায় হচ্ছে 3টি। বের হওয়ার উপায় কয়টি? বের হওয়ার উপায় হলো, দেখেন সে 3টি দরজার যে কোনোটা দিয়ে ঢুকতে পারবে, কিন্তু বের হওয়ার সময় এক দরজা দিয়ে ঢুকে অন্য দরজা দিয়ে বের হতে হবে, অর্থাৎ যেই দরজা দিয়ে তিনি ঢুকবেন সেই দরজা দিয়ে তিনি বের হতে পারবেন না। তাহলে দেখেন যখন সে ঢুকবে তখন এই দরজা এই দরজা এই দরজা দিয়ে ঢুকতে পারবে, কিন্তু বের হওয়ার সময় যদি সে এই দরজা দিয়ে ঢুকে তাহলে বের হওয়ার জন্য তার দরজা থাকবে এই 2টা। তাহলে ঢোকার উপায় হলো 3টি, আর বের হওয়ার উপায় হবে কয়টি? বের হওয়ার উপায় হবে 2টি। তাহলে মোট উপায় কয়টি হবে? মোট উপায় হবে 3 × 2 = 6টি। আশা করি বুঝতে পারছেন। এখন পর্যন্ত কিন্তু আমরা ওইখানেই আছি যে আমাদের শুধু গুনতে পারলেই হবে। পরেরটা একটু আপনারা নিজেরা চেষ্টা করেন। আচ্ছা, এখানে বলছে কি ঢাকা থেকে নীলফামারী যাওয়ার 5টি বিমান রয়েছে, একজন ব্যক্তি কত উপায়ে ঢাকা থেকে নীলফামারী গিয়ে পুনরায় ঢাকা ফিরে আসতে পারবে? এই হচ্ছে আমাদের জন্য ঢাকা, এই হচ্ছে আমাদের জন্য নীলফামারী। তো ঢাকা থেকে নীলফামারী যাওয়ার উপায় হচ্ছে কয়টা? 5টা, মানে বিমান 5টা। এবার একটু একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, আপনারা যে পথে বা যে গাড়িতে বা যে প্লেনে আপনারা যাবেন সেই গাড়ি বা প্লেনে আসা হয় না। তাহলে আপনি যাওয়ার সময় 5টা বিমানের যে কোনোটিতেই আপনি যেতে পারবেন, কিন্তু আসার সময় যে বিমানটিতে গিয়েছিলেন ওই বিমানটিতে আপনি আসবেন না। তাহলে আপনার যাওয়ার উপায় হলো 5, আর আসার উপায় কত হবে? আপনারাই বলেন, আসার উপায় কত হবে? আসার উপায় হবে 4। তাহলে মোট উপায় কত হবে? গিয়ে আসার মোট উপায় হবে 5 × 4 = 20। তাহলে দেখেন তো এখন পর্যন্ত আমরা সে কথায় আছি কিনা আমাদের, যে গুনতে পারলেই হবে। এটা একটু স্ক্রিনশট আপনারা নিয়ে রাখেন, নিয়ে আপনারা একটু করেন, করে আমাকে একটু জানান। আচ্ছা, পরে একটা ম্যাথ আসেন, দেখেন একটু ইংলিশ। আমরা ইংলিশ দেখলে একটু ভয় পাই, একটু ঘাবড়ে যাই, ঘাবড়ানোর কোনো কারণ নেই। সিম্পল একটা ম্যাথ আমি একটু পড়ে দিচ্ছি। হাউ মেনি কম্বিনেশনস আর পসিবল ইফ এ পার্সন হ্যাজ 4 স্পোর্টস জ্যাকেটস, 5 শার্টস অ্যান্ড 3 পেয়ার অফ শক্স? তো এখন এইখানে তার যেটা বলছে যে তার আছে 4 স্পোর্টস জ্যাকেট আছে, 4টি স্পোর্টস জ্যাকেট। আমি একটু বাংলা করে দেই, এই পার্সনের 4টি স্পোর্টস জ্যাকেট আছে, তা 5টি শার্ট আছে এবং 3 জোড়া তার মোজা আছে। এগুলোকে আমরা কতভাবে সাজাতে পারবো? তাহলে স্পোর্টস জ্যাকেট হচ্ছে 4টা, স্পোর্টস জ্যাকেট, শার্ট হচ্ছে 5টা, আর শক্স হচ্ছে 3টা। তাহলে মোট উপায় অর্থাৎ তিনি কতভাবে বাছাই করতে পারবেন? তাহলে এটা আসবে 4 × 5 × 3, দ্যাট মিনস 60 উপায়। তাহলে দেখেন এখন পর্যন্ত এগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসছে, এটা কিন্তু এমবিএ ঢাবি ডিইউতে 2010 সালে আসছে। তাহলে বুঝতে পারতেছেন কত কঠিন ম্যাথ, অথচ আমরা করে ফেললাম 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে আমরা করে ফেললাম। আপনারা অনেক সময় এই প্রবলেমটাতেও পড়বেন। আগামী দিনে আমরা এই ধরনের বিষয়গুলিতে আপনাদের সাথে কথা বলবো ধারাবাহিকভাবে, বিশেষ করে যারা বিসিএস এর প্রিপারেশন নেবেন তাদের জন্য আমরা এই সমস্ত বিষয়গুলোতে কথা বলবো। তবে তার আগে আমরা যেটা করার চেষ্টা করতেছি, অন্তত মেন্টাল অ্যাবিলিটি এবং ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটিতে যে 30 থাকে আমরা চেষ্টা করতেছি সেই 30 থেকে অন্তত ন্যূনতম 25 পাওয়ার জন্য। এবং যারা একটু ভালো প্রিপারেশন নেবেন, যারা আমাদের সাথে ক্লাস করবেন, আমি বিশ্বাস করি যে তারা 30 পাওয়ারও পসিবিলিটি থাকতে পারে। যেমন 46তম বিসিএস এ 30 পাওয়ার মতো প্রশ্ন এসেছিল। তো আমি অতটায় যাব না, আমার যদি মোটামুটি 25 থেকে 26-27 যদি হয় দ্যাটস এনাফ, এবং এটা সবার পক্ষে পাওয়া সম্ভব।
আসেন পরের ম্যাটটিতে আসেন, অ্যাবেল শব্দটির বর্ণগুলোকে কতভাবে সাজানো যায়। এই যে এইবার আপনারা একটু পেয়েছেন আমাকে, যে এতক্ষণ তো বসে বসে চাপা মারছিলেন, এবার একটু এইটাকে করেন, বলছিলেন যে গুনতে পারলে এইটা করা যাবে। আচ্ছা আসেন, এটাকে আমি একটু এভাবেই রেখে দিই, আমরা একটু দেখি এটাকে কিভাবে কি করা যায়। এবার আসেন আমরা দেখি এখন এটাকে আমরা মানে এইটাকে আমরা সমাধান করতে পারি কিনা। আমি এখনো বলবো শুধু গুনতে পারলে হবে, আর কোনো কিছুর দরকার নেই। তো এই যে সাজাসাজির বিষয়টা যখন আসবে, এই সাজাসাজির বিষয়টাকে আমরা বলবো বিন্যাস। তবে একটু মাথায় রাখবেন, ওই যে পার্লারে গিয়ে যেই সাজা, এটা সেই সাজা না, এই সাজাটা একটু ভিন্ন ধরনের সাজা, এটাকে পারমিউটেশন। পারমিউটেশনটা আসলে কি, সাজানোটা আসলে কি? সাজানোটা হচ্ছে, দেখেন একটু সিম্পলি আমার হাতে খেয়াল করেন, দেখেন তো আমার হাতে কয়টি কলম আছে? একটি কলম আছে আমার বাঁ হাতে। এই একটি কলমকে আমি কতভাবে সাজাতে পারবো? সিম্পল, এক উপায়। আচ্ছা এখন আমার হাতে দুইটি কলম আছে, বলেন তো দুইটি কলমকে আমি কয় উপায়ে সাজাতে পারবো? এই এক উপায়, এই এক উপায়, দুই উপায়ে। আচ্ছা যদি এমনটা হয় আমার হাতে যদি তিনটি কলম থাকে, তো তিনটি কলমকে আমরা একটু এভাবে লিখি, একটু আমরা দেখিয়ে দিই। এর সাজানোর উপায় কেবল একটি এ। যদি দুইটি ভিন্ন ভিন্ন জিনিস থাকে এ বি, তার সাজানোর উপায় হচ্ছে এ বি, আর একটা উপায় হচ্ছে বি এ। যদি তিনটি ভিন্ন ভিন্ন জিনিস হয় তাহলে এ বি সি, সাজানোর উপায় হবে এ বি সি, এ সি বি, বি এ সি, বি সি এ, সি এ বি, সি বি। তাহলে দেখেন এর বাইরে সাজানোর উপায় নেই। এখন চারটা যদি হয় সেটা আমরা এভাবে বের করে ফেলতে পারবো। জাস্ট এখানে বুঝতে পারতেছেন, এইখানে বিন্যাসকে বলা হয় ক্রম বিবেচনা করে সাজানোর উপায়। কতগুলো একজাতীয় বা ভিন্ন ভিন্ন জিনিস থেকে একবারে সবগুলো বা ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে সাজানোর উপায়টাকেই বলা হয় বিন্যাস, ক্রম বিবেচনা করে, অর্ডার বিবেচনা করে। আমি এটা কিরকম আমি একটু দেখি। দেখেন আমার হাতে দুইটা কলম আছে, যখন আমি এই দুইটা কলমকে এভাবে সাজানোর কথা যখন আমি চিন্তা করব অর্ডার, তখন এটা হয়ে যাবে বিন্যাস। সমাবেশটা নিয়ে যখন আমরা পরে কথা বলবো তখন আমরা বিষয়টা দেখিয়ে দেব। তারপর অনেকের মনে কিউরিয়াসিটি জাগে, এবং ইভেন আমি ম্যাথমেটিক্সে, মানে আমার স্টুডেন্ট ম্যাথমেটিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া বা ম্যাথমেটিক্সে খুব ভালো ব্রিলিয়ান্ট রেজাল্ট করা, তারাও কিন্তু বিন্যাস এবং সমাবেশের মধ্যে পার্থক্যটা সঠিকভাবে করতে পারে না। সমাবেশ কিছুই না, কলম আমি সাজিয়েছি কভাবে, দুভাবে, এটাকে বলতেছি আমি বিন্যাস। দুইটা কলম আমার পকেটে আছে, একজন আমার কাছে দুইটা কলম চাইলো, আমি চোখ বুঝে তাকে দিয়ে দিলাম। কতভাবে দিতে পারবো? দুইটা কলম একভাবে দিতে পারবো। তো যখন আমি দেব তখন আমি আর সাজাবো না। যাক ওইটা নিয়ে আমরা পরে কথা বলবো। তাহলে বিন্যাস সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেলাম। তো এখন এটা যদি আরেকটুকু বড় হয়ে যায়, 5টা বা 6টার জন্য যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা সেইটার জন্য আপনাদের বেশি কিছুর দরকার নেই, গুনতে পারলেই হবে। আসেন একটু বিন্যাস সম্পর্কে আমরা একটু বলে রাখি, যে বিন্যাসের ইতিহাসটা খুব বেশি পুরনো না, প্রায় 850 সালের দিকে, হ্যাঁ 850 সালের দিকে একজন বিখ্যাত ভারতীয় গণিতবিদ মহাবীর, তিনি বিন্যাসের প্রাথমিক সূত্রগুলোকে লিপিবদ্ধ করেন। পরবর্তীতে খুব সম্ভবত 1050 সালের দিকে একজন শ্রেষ্ঠ ভারতীয় গণিতবিদ, অন্যতম শ্রেষ্ঠ ভারতীয় গণিতবিদ ভাস্করার টু, উনি লীলাবতী তার মেয়ের নামে একটি বইতে, লীলাবতী গ্রন্থে, গণিতের অমর গ্রন্থ, সেই গ্রন্থতে তিনি বিন্যাসের সূত্রগুলোকে লিপিবদ্ধ করেন এবং বিন্যাসের পুরো বিষয়টিকে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেন। তো আসেন তাহলে ধরেন আমার কাছে n সংখ্যক জিনিস আছে, n সংখ্যক জিনিস, প্রত্যেকটি ধরেন ভিন্ন ভিন্ন। তাহলে এগুলো সবগুলোকে নিয়ে সাজানোর উপায়, সবগুলোকে একবারে নিয়ে সাজানোর উপায়। সমান ফ্যাক্টোরিয়াল n, এই যে একটা টান দিলাম, অথবা অনেক সময় এভাবে লেখা হয়, আপনারা যেইটা লেখেন কোনো সমস্যা নেই। এই যে ফ্যাক্টোরিয়াল উপরের যেইটা আছে, অর্থাৎ এই যে যেইটা আছে, এইটা আগে ব্যবহার করা হতো, এখন যে ব্যবহার করা হয় বিষয়টা এমন না। মডার্ন টাইপোগ্রাফিতে ফ্যাক্টোরিয়াল n এটা ব্যবহার করা হয়, আপনি যেটা ব্যবহার করেন ওইটা সঠিক। আমি আমি ব্যক্তিগতভাবে আমি এইটা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এই যে চিহ্নটা, এই যে চিহ্নটা বা এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে বলে ফ্যাক্টোরিয়াল।
এন ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল এন যেটা পড়েন আপনি, ওটাতে সমস্যা নেই, এটাকে ফ্যাক্টোরিয়াল এন পড়া হয়। তো আসেন, তো আমরা এখন এইখানে মোটামুটি বুঝলাম, সংজ্ঞা টঙ্গা বুঝলাম, সব কিছুই বুঝলাম। তো আমরা একটু আরেকটুকু কাজ করে আসি, আমাদের যেটুকু লাগবে আমরা একটু ওইটুকু দেখে আসি। ওইটা হচ্ছে যে আমাদের ফ্যাক্টোরিয়ালের মানটা কি। আমি ফ্যাক্টোরিয়াল এন লিখলাম, মূলত ফ্যাক্টোরিয়াল এন কি। আচ্ছা, আমি যদি ফ্যাক্টোরিয়াল 6 লিখি, ফ্যাক্টোরিয়াল 6 এর মান কি বলেন? যদি জানা না থাকে তাও সমস্যা নেই, আমি এটার জন্য খুব বেশি কিছু আপনাদের জানতে হবে তাও না, জাস্ট 6 থেকে শুরু করবেন, এরপর 1 কমিয়ে গুণ করতে করতে যাবেন। কত পাবো আমরা? 720। বুঝে ফেলেছেন কি করতে হবে। আমরা যদি ফ্যাক্টোরিয়াল 5 লিখি তাহলে কি করবেন? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 করে দেখুন 120 আসে কিনা। তাহলে বুঝতে পারতেছেন ফ্যাক্টোরিয়ালের মানেটা কি। অর্থাৎ আপনি যেই সংখ্যাটার সাথে ফ্যাক্টোরিয়াল থাকবে ওই সংখ্যাটা থেকে শুরু করে ক্রমান্বয়ে 1 কমিয়ে গুণ করতে করতে আমরা 1 পর্যন্ত যাব। আচ্ছা, তাহলে ফ্যাক্টোরিয়াল এন এর মানটা তাহলে আমরা কি লিখতে পারি? ফ্যাক্টোরিয়াল এন সমান আমরা লিখতে পারি এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2, এভাবে করতে 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 গুণ আকারে 3 ইন্টু 2 ইন্টু 1 লিখে নিতে পারেন আপনারা। আচ্ছা, তো এবার আসি আমরা মূলত ম্যাথ করার জন্য আপনাদের যে জিনিসটুকু আমার লাগবে, মানে যে জিনিসটুকু আপনাদের ভিতরে থাকার দরকার, আমি সেই জিনিসটুকু একটু লিখে দিই। ফ্যাক্টোরিয়াল 1 এর মান হচ্ছে 1, একটু তুলে নেন। ফ্যাক্টোরিয়াল 2 এর মান হচ্ছে 2, একদম মুখস্থ থাকতে হবে। ফ্যাক্টোরিয়াল 3 এর মান হচ্ছে 6, কিভাবে করব? 3 ইন্টু 2 ইন্টু 1 6। পরীক্ষার হলে তো আর করার সময় পাবেন না, এত এগুলোকে মুখস্থ রাখতে হবে। ফ্যাক্টোরিয়াল 4 এর মান হচ্ছে 24, ফ্যাক্টোরিয়াল 5 এর মান হচ্ছে 120, ফ্যাক্টোরিয়াল 6 এর মান হচ্ছে 720। আচ্ছা, আমি একটু এই পাশে লিখি। ফ্যাক্টোরিয়াল 7 এর মান হচ্ছে 5040, ফ্যাক্টোরিয়াল 8 এর মান হচ্ছে 40320, ফ্যাক্টোরিয়াল 9 এর মান হচ্ছে 3,62,880, ফ্যাক্টোরিয়াল 10 যেহেতু 10 গুণ হবে এর শেষে একটা শূন্য আসবে, 32880। জাস্ট এই মানগুলো যদি আপনি মুখস্থ রাখেন, আপনার পক্ষে পারমিউটেশন করতে ওই এক লাইনও লাগবে না পারমিউটেশন করতে। আচ্ছা, এখন একটা প্রশ্ন আপনারা হয়তো বা কেউ কেউ করতে চাচ্ছেন যে ফ্যাক্টোরিয়াল 0 যদি হয় মান কত হবে? সিম্পলি লিখে রাখেন 1। এটা আমরা পরে ব্যাখ্যা করব ফ্যাক্টোরিয়াল 0 এর মান কেন 1 হয়। তো আসেন, আমরা এখন যেইখানে ছিলাম আমরা সেই জায়গাটাতে ফিরে যাই। ওই যে বলছিলাম যে অ্যাবেল শব্দটির আমরা আটকে গিয়েছিলাম, দেখি এবার আমরা ছুটতে পারি কিনা। অ্যাবেল শব্দটিতে মোট বর্ণ আছে কয়টি? এ বি ই এল। অ্যাবেল শব্দটিতে মোট বর্ণ আছে 1 2 3 4, সবগুলো ভিন্ন ভিন্ন। তাহলে 4টি বর্ণকে আমরা সাজাতে পারবো ফ্যাক্টোরিয়াল 4, মানে 24 উপায়ে। আগের থেকে আরো ভালো ছুটছে। আগের অঙ্কগুলোতে তো চিন্তা ভাবনা করতে হয়েছে, এখানে চিন্তা ভাবনা করার দরকার পড়ে না। আমরা গণিতকে এমনভাবে শিখবো, গণিত যেন এসে আমাদের কাছে আটকাতে বাধ্য হয়, গণিতকে আমরা আটকে ফেলবো। আসেন, এবার বলছে কষণ শব্দটি সবগুলো অক্ষর দিয়ে কত উপায়ে সাজানো যায়, এটা এবার একটা আপনারা করেন, দেখেন দেখি আমাকে আটকাতে পারেন কিনা। CAUTION আপনারা যদি করতে পারেন তাহলে আমি আটকে যাব। 1 2 3 4 5 6 7 প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন, 7টি বর্ণের প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন। তাহলে কিভাবে করবেন? ফ্যাক্টোরিয়াল 7, ফ্যাক্টোরিয়াল 7 এর মান কত? এভাবে গুণ করে করে বের করতে পারেন। যদি আপনার এক্সট্রা যদি আপনারা সময় দেয় পরীক্ষা কর্তৃপক্ষ, যে যাক এই বেচারা গুণ করে করে বের করবে, এর 1 ঘন্টার জায়গায় আমরা একটু 20 মিনিট বেশি দিয়ে দিলাম, যদি এরকম সুযোগ থাকে তাহলে আপনারা গুণ করতে করতেই যান। আর যদি এরকম সুযোগ না থাকে তাহলে যে মান লিখে দিয়েছে ওই মানগুলো মুখস্থ করে ফেলেন। পরের ম্যাটটাতে আসেন। পরের ম্যাটটিতে কি বলছে? ফ্রিডম। আচ্ছা, এই মনে হয় আমি আটকে গেছি। ফ্রিডম, এই মনে হয় আটকে গেছি। আচ্ছা, দেখি এই আটকানো থেকে ছুটতে পারে কিনা। 1 2 3 4 5 6 7, 7টি বর্ণ আছে। আবার দেখেন এর ভিতরে 2টি ই আছে। তাহলে এখন আমরা কি করব? যদি 7টা যদি ভিন্ন ভিন্ন থাকতো তাহলে আমরা লিখতাম ফ্যাক্টোরিয়াল 7, মান হতো 5040, কিন্তু উত্তরে আছে 2520। এমনকি আমরা এখানে ঠিক করলাম নাকি এখানে উত্তর ভুল? আচ্ছা, এখন দেখি আপনারা একটু আমাকে উত্তর দেন।
আচ্ছা, আমি যদি এইখানে ধরেন এ বি, আমার কাছে যদি দুইটা বর্ণ থাকে, এটাকে সাজাতে পারি আমি কয় উপায়ে? দুই উপায়ে, এ বি আর এটা হলো বি এ। কিন্তু আমার কাছে যদি দুইটা এ থাকে, কত উপায়ে সাজাবো আমরা? কেবল এক উপায়ে আমরা সাজাতে পারবো, এর বাইরে আর বিন্যাস আলাদা করে বিন্যাস হবে না। তো তার মানে কি, একই রকম জিনিস যদি চলে আসে তাহলে সেখানে বিন্যাসের সংখ্যাটা কমে যাবে। এখন আমরা এইখানে যেহেতু দুইটা ই চলে আসছে, তো দুইটা ই চলে আসার কারণে আমাদের বিন্যাসের সংখ্যাটা কমে যাবে। কয়টা সংখ্যা কমবে বিন্যাসে সেটাকে আমরা বের করব। জাস্ট সিম্পলি আমাদের যখন এরকমটা হলে আমরা মূল বিন্যাসটা বের করে এই বিন্যাসটাকে ভাগ করে দেব যে কয়টা একই রকম আছে তার সংখ্যার ফ্যাক্টরিয়াল দ্বারা। তাহলে আমার এখানে দুইটা ই আছে, তাহলে ফ্যাক্টরিয়াল 7কে আমি ভাগ করবো ফ্যাক্টরিয়াল 2 দ্বারা, যেহেতু দুইটা ই এর জন্য ফ্যাক্টরিয়াল 2। তাহলে এখানে আসবে কত? 5040, আর এখানে আসবে কত? আমার 2। তাহলে পাবো কত আমি? 2520। আটকালাম না, আপনারাও আটকাননি। আশা করি খুব ভালোভাবে ছুটে আসতে পারছেন, আশা করি এটা বুঝতে পারছেন। পরের ম্যাটটিতে আমরা আসি। লিডার শব্দটির বর্ণগুলোকে মোট কতভাবে সাজানো যায়, একটি স্ক্রিনশট নিয়ে আপনারা একটু করার চেষ্টা করুন। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আপনারা পারবেন। পরের ম্যাটটিতে আসি আমরা। পরের ম্যাটটিতে বলছে কমিটি শব্দটির বর্ণগুলোকে কতভাবে সাজানো যায়। হ্যাঁ, এই যে এখন আপনারা বলতেছেন এবার না আটকিয়ে কই যাবে? আগের বার তো শুধুমাত্র দুইটা ই ছিল, এবার তো কতগুলো ডবল ডবল আছে। আচ্ছা দেখি, সিও ডাবল এম আই ডবল টি ডবল ই, তা 1 2 3 4 5 6 7 8 9, মোট বর্ণ আছে 9টি। এর মধ্যে 2টি এম, 2টি টি, 2টি ই। দেখি এবার আমরা ছুটতে পারি কিনা। তা আমার মোট বিন্যাস হবে কয়টি? মোট বিন্যাস হবে ফ্যাক্টরিয়াল 9। এবার আমরা ভাগ করবো কি দিয়ে? এই যে আমি বলছিলাম আপনাদেরকে আগের যে কথার নড়চড় হবে না, কথা নড়চড় করা যাবে না। আমরা বলছিলাম যে কয়টা একই রকম থাকবে তার ফ্যাক্টরিয়াল হবে। এখন এই ক্ষেত্রে যেহেতু একাধিক সংখ্যা একাধিকবার আছে, তো সেই ক্ষেত্রে আমাদের ওই সংখ্যাগুলোর ফ্যাক্টরিয়াল গুণ আকারে যাবে নিচে, অর্থাৎ ভাগ আকারে যাবে। তাহলে এই এম এর জন্য ফ্যাক্টরিয়াল 2, দুইটা ই এর জন্য ফ্যাক্টরিয়াল 2, দুইটা ই এর জন্য ফ্যাক্টরিয়াল 2। তাহলে আমরা কত পাবো? আরও পাবো ফ্যাক্টরিয়াল 9 ভাগ ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2। তাহলে বিষয়টা আমি একটু বুঝিয়ে দিই। জাস্ট যেই কয়টা একই রকম থাকবে আপনি নিচে ওই কয়টার ফ্যাক্টরিয়াল ভাগ আকারে লিখে দেবেন। এই 2টা হচ্ছে দুইটা এম এর জন্য, এই 2টা হচ্ছে দুইটা টি এর জন্য, ই এর জন্য হচ্ছে 2টা। ফর এক্সাম্পল যদি এমন হতো ই যদি 3টা থাকতো, ধরেন 3টা ই আছে, তাহলে আমরা এখানে সিম্পলি ফ্যাক্টরিয়াল 3 লিখে দিতাম গুণাকারে, নিচে গুণাকারে মানে তাহলে ভাগ আকারে যাবে। এখন আমাদের কাছে একটু চ্যালেঞ্জ, আমরা একটা জিনিস একটু শেখার চেষ্টা করবো যে এই ম্যাথটাকে তাহলে আমরা কিভাবে করব। দেখেন, এটাকে কি আমরা এভাবে লিখতে পারি? ফ্যাক্টরিয়াল 9কে 9 ইন্টু 8 ইন্টু ফ্যাক্টরিয়াল 7, নিচে কি আমরা এভাবে লিখতে পারি? 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে আমার এখানে আসে কত? 9 ইন্টু 8 ইন্টু ফ্যাক্টরিয়াল 7 ভাগ আসে কত? 8। আমি এইটা দ্বারা এটাকে কাটলে আমার কত আসে? কাটলে 9 ইন্টু ফ্যাক্টরিয়াল 7 এর মান হচ্ছে 5040। এটাকে আমরা লিখতে পারবো 45,360। মনে হয় বুঝতে পারেননি অনেকে যে আমি এটা কিভাবে লিখলাম। আচ্ছা দেখি আমরা কিভাবে লিখছি, আমরা একটু বোঝার চেষ্টা করি। তো আমি যেটা লিখছিলাম আমার এইখানে, যে আমি লিখেছিলাম ফ্যাক্টরিয়াল 9 ভাগ ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 2, এটা লিখেছিলাম তো। আচ্ছা একটু খেয়াল করুন, 9 ইন্টু 8, ফ্যাক্টরিয়াল 8কে আমরা এইভাবে লিখতে পারি 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এভাবে তো লিখতে পারি আমরা। আর নিচে লিখতে পারি আমরা 8। আচ্ছা একটু খেয়াল করুন, 9 ইন্টু 8, এই যে দেখুন 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 আছে, একটু উপরে লক্ষ্য করুন। আমি যখন ফ্যাক্টরিয়াল 7 লিখবো, ফ্যাক্টরিয়াল 7 কি কীভাবে লিখবো? 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে এইটা সমান যদি ফ্যাক্টরিয়াল 7 হয়, তাহলে এইটুকুর বদলে কেন আমি ফ্যাক্টরিয়াল 7 লিখতে পারবো না? এই কারণেই আমি এখানে ফ্যাক্টরিয়াল 7 লিখছি সিম্পলিফাই করার জন্য।
অঙ্কে যদি কোনো শর্টকাট থেকে থাকে, যেটাকে আমরা ওসমানীয় শর্টকাট বলছিলাম, এটাই হচ্ছে আমাদের সেই শর্টকাট। বুঝছেন? শর্টকাট এমনই শিখছেন। আমার একটা ছাত্র গতকালকে আমি যখন ক্লাসে দাঁড়াবো, গতকালকে তখন বলতেছিল যে স্যার শর্টকাট তো শিখছি ভালোভাবে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে শর্টকাট ভুলে গিয়েছে। যদি শর্টকাটটা না বলতাম তাহলে আমি অঙ্কটা পারতাম। তো এমনই শর্টকাট আপনারা শেখেন, বা আমরা এমনই শর্টকাট শিখাই আপনাদেরকে, যে শর্টকাট পর্যন্ত ভুলে যাওয়া লাগে, অথবা শর্টকাটকে মনে রাখতে হলে আমাদের আলাদা একটা শর্টকাট শিখতে হয়। তো যাই হোক, এই ম্যাথগুলো, এগুলো সবগুলোই পরীক্ষায় আসা ম্যাথ, একদম রিয়েল পরীক্ষায় আসা ম্যাথ। আপনারা বুঝতে পারতেছেন, রিয়েল পরীক্ষায় আসা ম্যাথ, ইকুয়েশন, তারপরে হচ্ছে মিসিসিপি, তারপরে হচ্ছে ক্যালকাটা শব্দটি, এটা 35তম বিসিএস এসেছে। ক্যালকাটা শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা, আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ হবে, আপনার টোটাল বিন্যাস বের করুন, বিন্যাস বের করে দেখেন কত গুণ হয়। আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়িয়েছি এইটা দিয়ে আপনি করতে পারবেন। তাহলে এখন বোধ করি আপনারা আমার সাথে একমত হবেন যে আমরা যদি কেবল গুনতে পারি, গুনতে পারলে অন্তত প্রিলিমিনারি পরীক্ষাতে পারমিটেশন কম্বিনেশনের যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলোকে আমরা করতে পারবো। এই ভীতিটা অকারণ একটা ভীতি, এই ভীতির কোনো কারণ নেই। আর এই ভীতির কারণেই আপনারা যে কাজটা করেন, দেখেন গণিতে 15 মার্কসের ভিতরে পারমিটেশন কম্বিনেশন এবং প্রবাবিলিটি থেকে 2 মার্কস বা 3 মার্কস থাকে। এই ভীতির কারণে আপনারা যেটা করেন, ওই 2 মার্কস বা 3 মার্কস ছেড়ে দিয়ে আসেন। অথচ যেখানে এইটা আমার সংখ্যার ক্লাস পূর্বে যারা দেখেছেন, আমি কিন্তু সংখ্যার ক্লাস এত সহজে আমি করাতে পারিনি, আমাকে বলতে হয়েছে আধা ঘন্টার উপরে। আর এইখানে আমি আধা ঘন্টা পিওর সময় যদি নিতাম, আমি পুরো চ্যাপ্টারটাকে শেষ করে আসতে পারতাম। তাহলে আপনি টোটাল সংখ্যার ধারণের ক্লাসটা উঠাতে সময় লাগে আমার 5টা বা 6টা সেশন লাগে, আর পারমিটেশন বা কম্বিনেশনের টোটাল ক্লাসটা উঠাতে 2টা বা 3টা সেশন লাগে। সংখ্যার ধারণের ক্লাসে তারপরে নিশ্চিতভাবে বলা যাবে না যে 3 মার্কস আসবে সেই 3 মার্কস আপনি করে আসতে পারবেন কিনা, কিন্তু পারমিটেশন কম্বিনেশন এটুকু নিশ্চিত 2টা বা 3টা ক্লাস দিয়েছে আপনি এগুলোকে করতে পারবেন, করে আসতে পারবেন। তাহলে আমরা কেন পারমিটেশন কম্বিনেশনকে ভয় পাবো, কেন আমরা প্রবাবিলিটিকে ভয় পাবো? ভয় পাওয়ার যথার্থ কোনো কারণ নেই। একটু সাহস করেন, আমার এই ক্লাসটা একটু কয়েকবার দেখেন, একদম ঠান্ডা মাথায় কানে হেডফোন দিয়ে দেখেন, সাথে একটা কাগজ নেন, এর সাথে একটা কলম নেন, কলম নিয়ে একটু জায়গাগুলো যেগুলো আছে নোট করে সেগুলো একটু নোট করে নেন, হয়তো ভয় পাবেন না। 47তম বিসিএস প্রত্যাশী যারা আছেন তাদের কাছে আমাদের এই মেসেজটা যে ভাই, এবার একটু আপনারা নতুনভাবে চিন্তা করুন যে আপনাদের 47তম বিসিএস এ অন্তত গণিতের যে 15 মার্কস, এমনকি পারমিটেশন কম্বিনেশন থেকে তো মেন্টাল অ্যাবিলিটিতেও দেয়, যে গণিতে পারমিটেশন কম্বিনেশন এবং পসিবিলিটি থেকে যে 1 মার্কস বা 2 মার্কস আসবে, এইবার এটাকে ছাড়বো না। একটা গান আছে বিখ্যাত, এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, যে একবার হাত ধরলে ছাড়বো না বা এরকম কোনো কিছু। পারমিটেশন বা কম্বিনেশনকে এবার ছাড়া যাবে না, ধরতেই হবে। তো আপনারা আমাদের অ্যাডভান্স কোর্সে ভর্তি চলতেছে 47তম বিসিএস, এবং এছাড়াও আমাদের এক্সাম বেসে ভর্তি চলতেছে, এছাড়া আমাদের ইন্টেনসিভ কেয়ার বেসে ভর্তি চলতেছে। এবং এর বাহিরেও কেউ যদি মনে করেন যে তিনি পুরো বিসিএস কোর্সের বাহিরেও যদি কেউ চিন্তা করেন যে আপনারা আলাদা কোনো একটা সাবজেক্টে পড়বেন, যেমন ম্যাথমেটিক্স বা ইংলিশে আপনারা পড়বেন, তো সেই ক্ষেত্রে আমাদের সেই কোর্সও আছে। আপনারা চাইলে সেই কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। আমাদের অ্যাডমিশন নেওয়ার এই নাম্বার এবং সমস্ত তথ্যগুলো দেওয়া আছে, আপনারা প্রয়োজনে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো আজকে আলোচনা এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন।